তোমরা যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ আর যদি ম্যাথামেটিক্স তোমাদের সিলেবাসে থাকে তাহলে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক হচ্ছে তোমাদের অনুপাত ও সমানুপাত, যেটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। হোক সেটা জেআরবিটি পরীক্ষা কিংবা এসএসসি পরীক্ষা কিংবা রেলওয়ে কিংবা টেট কিংবা ফরেস্ট গার্ড, অর্থাৎ এই প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষার জন্যই এই টপিকটা মোস্ট ইম্পর্ট্যান্ট। যদি অঙ্ক তোমাদের সিলেবাসে থাকে তাহলে রেশিও অ্যান্ড প্রপোর্শন অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং এটার উপর তোমাদের অবশ্যই এমসিকিউ পরীক্ষাতে আসবে। আজকের ক্লাসে আমি খুব শর্টকাট মেথডে এই রেশিও অ্যান্ড প্রপোর্শনের উপর তোমাদেরকে অঙ্ক করাবো। তো ক্লাসটি না টেনে সম্পূর্ণ ক্লাসটি দেখবে। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করবে। আর তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে গুগল প্লে স্টোরে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ রয়েছে। ওই অ্যাপ ইনস্টল করে ঘরে বসে তুমি অনলাইনে স্টাডি করতে পারো। এখানে তোমাদের প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য উন্নত মানের স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে, প্রত্যেকটা টপিক ওয়াইজ মক টেস্ট রয়েছে, ভিডিও ক্লাসেস রয়েছে। তাই ঘরে বসে যদি অনলাইনে প্রস্তুতি নিতে চাও তাহলে আজই যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। তো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব এই অনুপাত এবং সমানুপাত বলতে আমরা কি বুঝি, অর্থাৎ রেশিও অ্যান্ড প্রপোর্শনের মিনিংটা আমরা আলোচনা করব এবং এই রেশিও অ্যান্ড প্রপোর্শনের উপর কোন ধরনের এমসিকিউ পরীক্ষাতে আসতে পারে সেগুলো তোমাদেরকে দেখাবো এবং সহজ পদ্ধতিতে এগুলোর সলিউশন তোমাদেরকে করিয়ে দেব। তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে আমরা অনুপাত এবং সমানুপাত বলতে কি বুঝি। অনুপাত বলতে কি বুঝি, এরপর আমরা আলোচনা করব সমানুপাত বলতে কি বুঝি। যেমন তুমি এক্সাম দিয়েছো এবং এক্সামে দেখতে পেলে যে একটা সাবজেক্টে তুমি পেয়েছো যত, তার চেয়ে বেশি পেয়েছো অন্য একটা সাবজেক্টে। সাপোজ একটা সাবজেক্টে তুমি 30 পেয়েছো এবং আরেকটা সাবজেক্টে তুমি 60 পেয়েছো। তো এখানে তুমি লক্ষ্য করো একটা সাবজেক্টের তুলনায় আরেকটা সাবজেক্টে কত বেশি পেয়েছো। এই যে আমি বললাম যে তুলনায়, এই তুলনায় বলতে গিয়েই আমার অনুপাতের কথাটা চলে এসেছে। সাপোজ মনে করো তুমি একটা সাবজেক্টে আউট অফ 20-তে তুমি 8 পেয়েছো আর একটা সাবজেক্টে 16 পেয়েছো। এক্ষেত্রে দেখো প্রথম সাবজেক্টের তুলনায় দ্বিতীয় সাবজেক্টে কত বেশি পেয়েছো। এই তুলনায় কত বেশি পেয়েছো এটাকে যদি আমরা অন্যভাবে বলি, আমরা বলবো যে প্রথম সাবজেক্টে যে নম্বর পেয়েছো তার দ্বিগুণ নম্বর পেয়েছো দ্বিতীয় সাবজেক্টে। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, এই 8 এটা কি, এটা হচ্ছে একটা সংখ্যা। এখানে 16 এটা কি একটা সংখ্যা। এখানে 30টাও একটা সংখ্যা, 60টাও একটা সংখ্যা। তো যেহেতু এগুলো সংখ্যা, এগুলোকে বলা হয় সমজাতীয় রাশি। কি বলা হবে? সমজাতীয় রাশি বলা হবে। তো এই সমজাতীয় রাশির মধ্যে যখন তুলনা বোঝাবে তখনই সেটা হবে অনুপাত। যেমন এখানে সংখ্যার সাথে সংখ্যার আমরা কি করেছি? অনুপাত করেছি। সংখ্যার সাথে অন্য কোনো কিছুর আমরা অনুপাত করতে পারবো না, অর্থাৎ রাশিটা সমজাতীয় হতে হবে। আর যদি সমজাতীয় না থাকে তখন আমাদেরকে সমজাতীয় করে নিতে হবে। যেমন সমজাতীয় না থাকে ব্যাপারটা কি? যেমন কথার কথা আমি 50 পয়সা এবং 10 টাকা এই দুইটার অনুপাত যদি বের করার কথা বলি, হয়তো এই দুটোকে পয়সাতে নিতে হবে, নয়তো দুটোকে টাকাতে নিতে হবে, তখন সমজাতীয় হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো সমজাতীয় বিষয়টা কি। তো এখানে বলা হয়েছে যে দুটি সমজাতীয় রাশির একটি অপরটির কত গুণ বা কত অংশ তা প্রকাশের মাধ্যম হচ্ছে অনুপাত, যেটা আমি সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো যেমন কথার কথা A:B, এটা হচ্ছে একটা অনুপাত। এই A:B এর মধ্যে এটাকে বলা হবে কি পূর্বপদ আর বিটাকে বলা হবে উত্তরপদ। এই বিষয়গুলো তোমাদেরকে জানা থাকতে হবে, কারণ পরীক্ষাতে উত্তরপদ পূর্বপদ এরকম টার্ম ব্যবহার করবে। তখন তোমাদের বুঝতে হবে যে পূর্বপদ বলতে একটা অনুপাতের প্রথম পদটাকে বোঝায় আর উত্তরপদ বলতে একটা অনুপাতের পরপদটাকে বোঝায়। এই জিনিসটা বুঝতে হবে। এইবার এই দুইটা অনুপাতের মধ্যে প্রথম পদ এবং পরপদ যেটা, অর্থাৎ যেটা আমাদের পূর্বপদ এবং যেটা উত্তরপদ, এই দুইটার মধ্যে যদি আমার উত্তরপদটা বড় হয় আর পূর্বপদ যদি ছোট হয়, যেমন এখানে বলা হয়েছে দেখো এ লেস দেন বি, লেস দেন মানে তো হচ্ছে এ ছোট বি থেকে। যেমন এখানে 3:5 বলেছে, যেমন 3 এবং 5 এর মধ্যে 5 হচ্ছে বড়, তো এইগুলোকে বলা হবে লঘু অনুপাত। অর্থাৎ যদি আমার পূর্বপদ ছোট হয়, পরপদ বা উত্তরপদ যদি বড় হয়, এটাকে বলা হবে লঘু অনুপাত। আর যদি পূর্বপদ বড় হয় আর উত্তরপদ যদি ছোট হয়,
যেমন এখানে দেখো 7:4, যেখানে পূর্বপদ হচ্ছে আমার কত 7, উত্তর পদ কত হচ্ছে 4, তাহলে 7টা বড়, এটাকে বলা হবে গুরু অনুপাত। এই জিনিসগুলো মনে রাখবে। আর ব্যস্ত অনুপাত বিষয়টা কি, যেমন দুইটা অনুপাতকে যদি আমরা উল্টে নেই, যেমন A:B, এটার ব্যস্ত অনুপাত হবে B:A, যেমন 2:3, এটার ব্যস্ত অনুপাত হবে 3:2। আশা করি বুঝতে পেরেছ। তাহলে অনুপাত সংক্রান্ত এই বিষয়গুলো অবশ্যই তোমরা জেনে নেবে। এবার সমানুপাতের ব্যাপারটা কি, সমানুপাতের মধ্যে 4টা রাশি থাকবে। যেমন অনুপাতের মধ্যে আমরা দুটো রাশির মধ্যে তুলনা করেছি, আর সমানুপাতের মধ্যে 4টা রাশি থাকবে। 4টা রাশির মধ্যে প্রথম দুটার অনুপাত যদি শেষ দুটি অনুপাতের সমান হয়, 4টা রাশি কি, যেমন A, B, C, D হচ্ছে আমাদের 4টা রাশি। এর মধ্যে A আর B এর অনুপাত যদি C আর D এর অনুপাতের সমান হয়, যেমন 2:3 সমান 4:5, কথার কথা আমি লিখলাম। তাহলে এখানে প্রথম দুইটার অনুপাত পরের দুইটার অনুপাতের সমান, তখনই এটাকে বলা হবে সমানুপাত। আর অনুপাত হোক সমানুপাত হোক, যখন 2:3 এরকম যখন থাকে, তখন সেটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি, পূর্ব পদটাকে উপরে এবং উত্তর পদটাকে নিচে। এইভাবে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি যে কোনো একটা অনুপাতকে, এটা মনে রাখবে। তাহলে সমানুপাতের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। সমানুপাতের মধ্যে ব্যাপারটা কি, প্রথম দুইটা পদের অনুপাত যদি শেষ দুইটা পদের অনুপাতের সাথে কি হয়, সমান হয়, তখনই সেটা হবে কি সমানুপাত। তাহলে অনুপাত এবং সমানুপাতের এই পার্থক্যটা তোমরা প্রথমত বুঝে নেওয়ার চেষ্টা করবে। অনুপাত হবে দুটো রাশির মধ্যে তুলনা, আর সমানুপাত হবে 4টি রাশির মধ্যে বা 4টি পদের মধ্যে প্রথম দুইটা পদ এবং শেষ দুইটা পদের কি তুলনা। এক্ষেত্রে তুলনাটা আমরা কি করব, সমান তুলনা করব, অর্থাৎ প্রথম দুইটা পদ শেষ দুইটা পদের অনুপাতের সাথে সমান হবে, তখনই সেটা হবে সমানুপাত। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা অনুপাত সমানুপাত সংক্রান্ত বিভিন্ন ফর্মুলা দেখব, এবং ওই ফর্মুলাগুলোকে ব্যবহার করে কিভাবে আমরা অঙ্ক করব সেটা আমরা দেখে নেব, এবং অবশ্যই শর্টকাট ট্রিক বা শর্টকাট মেথড ব্যবহারের মাধ্যমে কিভাবে করা যায় সেগুলোই আমরা দেখব। যেমন এক্ষেত্রে প্রথমত শর্টকাট একটা রুল দিয়েছি, দেখো লক্ষ্য করো যে দ পদ্ধতির নিয়ম। দ পদ্ধতির নিয়মের ব্যাপারটা কি, যেমন পরীক্ষাতে বেশিরভাগ সময় এই ধরনের একটা অঙ্ক আসে যে যদি দুটি আলাদা অনুপাত, যেমন A:B এর অনুপাত দেওয়া রয়েছে এখানে দেখো, আবার B:C এর অনুপাত দেওয়া রয়েছে দেখো Z:W, এরকম যদি দেওয়া থাকে, তাহলে A:B:C এর অনুপাত আমরা কিভাবে বের করব। যেমন প্রশ্নটা দেখলে তোমরা আরো সহজে বুঝতে পারবে যে যদি A:B এর অনুপাত 2:3 হয়, কি করে বলেছে, যেমন A:B অনুপাত কত দিয়েছে 2:3, এবার বলেছে B:C এর অনুপাত যদি 4:5 হয়, তাহলে B:C কত 4:5। এবার আমাকে বলেছে যে A:B:C কত হবে, অর্থাৎ ABC, যেমন এখানে A এবং B এর অনুপাত দিয়েছে, B আর C এর অনুপাত আলাদা আলাদাভাবে দিয়েছে, বলেছে A:B:C এর অনুপাত কত। এবং যেই পদ্ধতিতে আমরা করব শর্টকাট পদ্ধতি, ওইটা হচ্ছে দ পদ্ধতি। দ পদ্ধতি কি, দ আমরা এইভাবে লিখি, এইভাবে দ লিখি। তাহলে এক্ষেত্রে আমি যে অনুপাতগুলো বসিয়েছি, আমি যদি একটা দ কল্পনা করি, এক্ষেত্রে কীরকম হবে, যেমন এরকম হবে, এরকম হবে, আবার নিচের দিকে আসবে। তাহলে প্রথমে উপর থেকে নিচে নেমেছে, তাহলে 2 এবং 4 আমার গুণ হবে, তাহলে 4 দুগুণে কত 8:, এবার নিচে নেমে এইভাবে দটা আমি উপরের দিকে তুলেছি, তাহলে এই 3 এবং এই 4 আমি গুণ করব, তাহলে 3×4 12, এবার উপর থেকে আবার নিচের দিকে নেমেছে, তাহলে 3×5 কত 15, 8:12:15, তো 8:12:15 আমার এখানে অপশন সি এর মধ্যে রয়েছে, তাহলে এইটা হবে আমাদের কারেক্ট আনসার। তাহলে দ পদ্ধতির ব্যাপারটা বুঝতে পেরেছ। দ পদ্ধতি মানে হচ্ছে আমরা প্রথমে উপরেরটা এবং নিচেরটা গুণ করব, এই দুইটা গুণ করব, তারপরে আমরা এই নিচেরটার সাথে এটা গুণ করব, তার মানে এই দুইটা গুণ করব, তারপর এটার সাথে এটা গুণ করব, তার মানে এই দুইটা গুণ করব, গুণ করে যে অনুপাতটা বের হবে সেটাই হবে আমার দ পদ্ধতিতে। আর এই দ পদ্ধতিতে যেটা বের হবে এইটাই হবে আমার এই অঙ্কের কারেক্ট আনসার। তাহলে এরকম যে কোনো অঙ্ক যদি পরীক্ষাতে আসে যেখানে এ এবং বি এর অনুপাত আর বি আর সি এর অনুপাত দেওয়া থাকে, সেটা থেকে দ পদ্ধতিতে আমরা এ বি এবং সি এর অনুপাত বের করে নেব। মনে রাখবে এটাই হচ্ছে অনুপাত সমানুপাতের প্রথম অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, যে নিয়মের উপর পরীক্ষাতে সবসময় আসে। এবার চলো আমরা নেক্সট দেখে নিচ্ছি
আর কোন ধরনের অঙ্ক আসে? দেখো অঙ্কের অভাব নেই, অনেক অঙ্ক পরীক্ষাতে এই অনুপাত সমানুপাতের উপর প্র্যাকটিস করতে হয়। তো আমি মোস্ট ইম্পর্টেন্ট কিছু অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেগুলো সবার আগে তোমরা শিখে নেবে, বুঝে নেওয়ার চেষ্টা করবে এবং যেগুলো থেকে পরীক্ষাতে সচরাচরই আসে। এখানে দেখো আরেকটা প্রবলেম, যে বিভিন্ন সমানুপাতি পদের সরাসরি সূত্র, কিছু মোস্ট ইম্পর্টেন্ট সূত্র এখানে রয়েছে। দেখো কোন সূত্র, যেমন যে এ এবং বি এর মধ্য সমানুপাতি, এ এবং বি এর মধ্য সমানুপাতি। এখানে দুইটা রাশি, একটা রাশি এ এবং একটা রাশি বি, এই দুইটা রাশির মধ্য সমানুপাতি বের করার সূত্র হবে রুট ওভারের ভিতরে যে দুটো রাশির কথা বলেছে ওই দুটো রাশির গুণফল আমরা লিখে দেব, এবং এই দুটো রাশির গুণফলের যদি আমরা বর্গমূল বের করি তখনই কি বের হয়ে যাবে, মধ্য সমানুপাতি বের হয়ে যাবে। অনেক সময় পরীক্ষাতে আসে যে সাপোজ তোমার এরকম আসতে পারে 2 এবং 8, এই দুটো রাশির মধ্য সমানুপাতি বের করো। তো আমাদের কি করতে হবে, রুট ওভার এই দুটো রাশি গুণ করতে হবে, 8 দুগুণে 16, এবার 16 বর্গমূল কত, 4, তাহলে 4 হবে কি মধ্য সমানুপাতি। এরকম পরীক্ষাতে আসতে পারে। পরীক্ষাতে আসতে পারে এ এবং বি এর তৃতীয় সমানুপাতি কিভাবে তুমি বের করবে, এ বি, এবার তৃতীয় সমানুপাতি। এই যে মধ্য সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, এই বিষয়গুলো কি, এই বিষয়গুলো হচ্ছে মনে করো এ এবং বি এই দুইটার মধ্য সমানুপাতি, মানে কি এই দুইটার মাঝখানে কি রয়েছে, আরেকটা অনুপাত রয়েছে। তো ওই অনুপাতের সংখ্যাটা বের করতে হবে আমাদের, এটা হচ্ছে মধ্য সমানুপাতি। তৃতীয় সমানুপাতি কি, এ বি, এখানে আরেকটা রাশি রয়েছে, ওইটা হচ্ছে আমাদের তৃতীয় সমানুপাতি। চতুর্থ সমানুপাতি কি, এ বি সি, অর্থাৎ আরেকটা রাশি রয়েছে, ওই রাশিটা আমাকে বের করতে হবে। এগুলি হচ্ছে মধ্য সমানুপাতি, তৃতীয় সমানুপাতি বা চতুর্থ সমানুপাতি। তো এগুলো কিভাবে বের করবো, ফর্মুলা দিয়ে, ওই শর্টকাট ফর্মুলাগুলি এখানে দেওয়া রয়েছে। তাহলে মধ্য সমানুপাতি আমরা কিভাবে বের করবো বুঝতে পেরেছি, রুট ওভারের ভিতরে সংখ্যা দুইটার গুণফল। এবার বলেছে তৃতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি কিভাবে বের করবে, তৃতীয় সমানুপাতি বের করার সূত্রটা হচ্ছে উপরে হবে আমাদের বি স্কোয়ার, নিচে হবে এ, অর্থাৎ এ এবং বি এর তৃতীয় সমানুপাতি। এখানে এ এবং বি বলেছে, যেটা আমার উত্তর পদ বলেছে, সাপোজ ধরে নিই এটা হচ্ছে পূর্ব পদ, এটা হচ্ছে উত্তর পদ, তাহলে উত্তর পদ যেটা থাকবে এটা স্কোয়ার দেবো উপরে, আর নিচে দেব আমাদের পূর্ব পদটা, তাহলে বের হয়ে যাবে কি তৃতীয় সমানুপাতি বের হয়ে যাবে। এবার এ বি সি এর চতুর্থ সমানুপাতি, চতুর্থ সমানুপাতি বের করার সূত্রটা কি হবে, উপরে দ্বিতীয়টা এবং তৃতীয়টা গুণ করব, আর নিচে প্রথমটা থাকবে, প্রথমটা দিয়ে যদি আমরা দ্বিতীয় এবং তৃতীয়র গুণফলকে ভাগ করি তাহলে আমার চতুর্থ সমানুপাতি বের হয়ে যাবে। এবার এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে, যেমন এখানে একটা মডেল কোশ্চেন দেওয়া রয়েছে, দেখো 4 এবং 16 এর মধ্য সমানুপাতি। তাহলে মধ্য সমানুপাতি কিভাবে বের করে, রুট ওভারের ভিতরে 4 ইন্টু 16, তাহলে 4 ষোলো 64, তাহলে 64 বর্গমূল কত হচ্ছে, 8 হচ্ছে, তাহলে 8 হবে কারেক্ট আনসার। তো এখানের মধ্যে এই অপশান বি হবে কারেক্ট আনসার, 4 and 16 এর মধ্য সমানুপাতি। আশা করি বুঝতে পেরেছো। তো এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসতে পারে। এবার চলো নেক্সট আরেকটা প্রবলেম আমরা দেখে নিচ্ছি, যে এখানে ব্যাগ এবং কয়েন সংক্রান্ত সমস্যা। এই ধরনের অঙ্ক প্রায় কম্পিটিটিভ পরীক্ষাতে আসে, সুতরাং এই প্যাটার্নটাকে তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে। ব্যাগ এবং কয়েন সংক্রান্ত সমস্যা, ব্যাপারটা কি, যেমন একটা ব্যাগে 1 টাকার মুদ্রা, 50 পয়সার মুদ্রা এবং 25 পয়সার মুদ্রা রয়েছে, এবং তাদের সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে। তারপর পরীক্ষাতে আসতে পারে যে 1 টাকার মুদ্রার সংখ্যা কয়টি রয়েছে বা 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি রয়েছে, এই ধরনের প্রবলেম পরীক্ষাতে আসতে পারে। তো এগুলো করার জন্য আমাদের যেই কাজটা করতে হবে, ব্যাগে কয়েনের সংখ্যার অনুপাত দেওয়া থাকলে প্রথমে সেটিকে মূল্যের অনুপাতে রূপান্তর করতে হয়। তো কিভাবে মূল্যের অনুপাতে রূপান্তর করে, যেমন একটা ব্যাগে মনে করো 1 টাকার রয়েছে, 50 পয়সার রয়েছে, 25 পয়সার রয়েছে মুদ্রা, ঠিক আছে। আমরা প্রথমত তাদেরকে নিজস্ব যে মান রয়েছে, মূল্যের মান, ওই মানটা বের করব। যেমন 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা যদি থাকে, সবগুলোকে আমরা টাকায় ভাগ নিয়ে নেব, কনভার্ট করে নেব। যেমন 50 পয়সাকে যদি আমরা টাকায় নেই 0.5 টাকা হয়, যদি আমরা 25 পয়সাকে টাকা নেই 0.25 হয়। এই দুইটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, অর্থাৎ 50 পয়সা হয় 0.5 টাকা আর 25 পয়সা হয় 0.25 টাকা। কীভাবে, যেমন টাকাকে যেমন পয়সাকে যখন আমরা টাকায় নেই তখন কি করি, আমরা 100 দিয়ে ভাগ করি, অর্থাৎ 50কে যদি 100 দিয়ে ভাগ করি 0.5 বের হবে। আবার 25কে যদি আমরা কি করি, যেমন এখানে 25 পয়সা, এটাকে যদি 100 দিয়ে ভাগ করি 0.25 হবে। তো এইভাবে আমরা পয়সাগুলোকে টাকায় কনভার্ট করি। তাহলে প্রত্যেকের একটা নিজস্ব মান থাকে, নিজস্ব মানগুলো তোমাদের জানা থাকতে হবে। এবার আমাদের কাজ হবে মূল্যের অনুপাতে এগুলোকে
নিয়ে নেওয়া। তো মূল্যের অনুপাতে আমরা কিভাবে নেই? যেমন মনে করি ৳১, ৫০ পয়সা এবং ২৫ পয়সার মুদ্রা রয়েছে, এগুলোকে মূল্যের অনুপাতে যদি আমরা নিতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, কয়েনের সংখ্যার অনুপাতকে প্রতিটা কয়েনের নিজস্ব মান দিয়ে গুণ করতে হবে। কয়েনের কোনটাকে? কয়েনের সংখ্যার যে অনুপাত থাকে সেটাকে প্রতিটা কয়েনের নিজস্ব মান দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তো নিজস্ব মানটা তো আমরা বুঝিয়েই দিলাম। যেমন এখানে প্র্যাকটিক্যাল প্রবলেমটা দেখো, যে একটা ব্যাগে ৳১, ৫০ পয়সার এবং ২৫ পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 5:6:8 এবং ব্যাগে মোট বলেছে ৳২১০ রয়েছে। তাহলে ৫০ পয়সার মুদ্রার সংখ্যা কত আমাকে বের করতে বলেছে। এই ধরনের অঙ্কগুলো যদি আমি এই ফর্মুলাটাকে মেনটেন করে করতে চাই, তাহলে কিভাবে করব? যেমন এখানে একটা ব্যাগে ৳১, ৫০ পয়সা এবং ২৫ পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে কত? 5:6:8। তো আমার প্রথম কাজ হবে এই 5:6:8 যে সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে, এটাকে আমরা মূল্যের অনুপাতে বের করে নেব। তাহলে মূল্যের অনুপাতে আমরা কিভাবে বের করব? যেমন 5 এর সাথে আমরা 1 ইনটু করব, কারণ 5 টা হচ্ছে কি টাকা। তাহলে 1 ইনটু কেন করব? কারণ ৳১। এবার সেম ভাবে 6 এর সাথে আমরা ইনটু করব কত? 0.5। কেন 0.5? কারণ এখানে 6 টা হচ্ছে 50 পয়সা, আর 50 পয়সার নিজস্ব মান হচ্ছে 0.5। এবার আমরা কি করব? 8 এর সাথে ইনটু করব 0.25। কেন 0.25 ইনটু করব? কারণ 0.25 টা হচ্ছে 25 পয়সার নিজস্ব মান। এইজন্য 0.25 দিয়ে আমরা গুণ করব। এবার ৫ একে 5, এই দুইটা যখন গুণ করি ৫ ৬ ৩০, এক ঘর আগে দশমিক চলে আসবে 3। এবার এই দুটাকে গুণ করলে ৮ 25 হবে 200, এক দুই ঘর আগে দশমিক আসবে, তাহলে 2। এটা হচ্ছে কি? মূল্যের অনুপাত। এবার মূল্যের অনুপাত থেকে আমরা আনুপাতিক ভাগার বের করে নেব। যেহেতু এখানে ব্যাগে মোট ৳২১০ রয়েছে এবং ৫০ পয়সার মুদ্রার সংখ্যা বের করতে বলেছে, তো এখানের মধ্যে 5:3:2 এর মধ্যে 5 টা হচ্ছে ৳১, 3 টা হচ্ছে 50 পয়সার আর 2 টা হচ্ছে 25 পয়সার। তাহলে 50 পয়সার আনুপাতিক ভাগার কত হবে? 50 পয়সার আনুপাতিক ভাগার হবে, নিচে হবে এই ৩ টার যোগফল ৫ ৩ ৮, ৮ এ ২ এ 10, নিচে হবে 10 আর উপরে যেহেতু 50 পয়সার বলেছে উপরে হবে 3। এবার এটাকে আমরা গুণ করব কত দিয়ে? 210 দিয়ে। 210 দিয়ে গুণ করলে কি বের হবে? যে 50 পয়সা মুদ্রার মোট মূল্য কত এটা বের হবে। তাহলে 0 0 কেটে দিলাম, তাহলে গুণ করলে ৩ একে ৩, ৩ দুগুণে 6। তাহলে 50 পয়সা মুদ্রার মোট মূল্য হচ্ছে 63, অর্থাৎ 63 টাকা। এবার বলেছে 50 পয়সা মুদ্রার সংখ্যা কত? তোমরা বুঝার চেষ্টা করো, যদি 63 টাকা 50 পয়সার মুদ্রা হয়, তাহলে 50 পয়সা মুদ্রা কয়টা রয়েছে? যদি 10 টাকা হয় 50 পয়সা মুদ্রায়, তাহলে কয়টা 50 পয়সা রয়েছে? 20 টা রয়েছে। আমরা 2 দিয়ে গুণ করে দিয়েছি। যদি ৫ টাকা হয় 50 পয়সার মুদ্রায়, তাহলে কতটা 50 পয়সা রয়েছে? ১০ টা 50 পয়সা রয়েছে। কারণ অর্ধেক হয়ে যাবে মানটা, আর ২ দিয়ে গুণ করতে হবে পয়সাটাকে। তাহলে আমার এখানে যদি ৬৩ টাকা হয়, তাহলে যেহেতু ৫০ পয়সা মুদ্রার সংখ্যা বের করতে বলেছে, তাহলে এই ৬৩ কে আমার ২ দিয়ে গুণ করে দিতে হবে। ৩ দুগুণে ৬ আর ৬ দুগুণে ১২, ১২৬। এবার কথার কথা, যদি আমার ২৫ পয়সা মুদ্রা বের করতে বলতো, তাহলে কি করতাম? ২৫ পয়সার মুদ্রায় যদি আমার কথার কথা ৫০ টাকা বের হতো, তাহলে কয়টা ২৫ পয়সা রয়েছে? কিভাবে করবে? কারণ ৪ টা ২৫ পয়সা ৳১ হয়। আর ৫০ টাকা যেহেতু হয়েছে, আমার ৪ দিয়ে গুণ করতে হতো তখন। ৫০ ইনটু ৪। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। তো এখানে রেজাল্ট কত বের হয়েছে? ১২৬। চলো 126 কোথায় রয়েছে? ডি নাম্বার অপশনে 126 রয়েছে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো, আরেকবার একটু রিক্যাপ করে দেখে নাও, তাহলে বুঝে নিতে পারবে যে আমি কোন বিষয়টা তোমাদের বলতে চেয়েছি বা বোঝাতে চেয়েছি। তো চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট তোমাদের আরেকটা প্রবলেম এরকম থাকতে পারে পরীক্ষাতে। খুব ইজি একটা মেথড, যে এই নিয়মের উপর পরীক্ষাতে আসে বলে আমি বাছাই করে নিয়েছি। তো এখানে লক্ষ্য করো যে সমান সঞ্চয়ের একটা সুপার ট্রিক, অর্থাৎ এই ট্রিকের উপর আশা করি আজ পর্যন্ত অঙ্ক করোনি, এবং আমরা 2 লাইনে অঙ্ক করব। যে যদি 2 ব্যক্তির আয়ের অনুপাত হয় A:B এবং ব্যয়ের অনুপাত হয় C:D, এবং প্রত্যেকের সঞ্চয় যদি হয় ৳X, তবে প্রথম ব্যক্তির আয় নির্ণয়ের শর্টকাট সূত্র। এমন ধরনের অঙ্ক পরীক্ষাতে আসে, যে 2 ব্যক্তির আয়ের অনুপাত দিয়েছে, ব্যয়ের অনুপাত দিয়েছে, এবং প্রথম ব্যক্তি বলেছে ৳X সঞ্চয় করে, তাহলে প্রথম ব্যক্তির আয় নির্ণয় করো। তো এখানে শুধুমাত্র প্রথম ব্যক্তির সঞ্চয়ই X না, এখানে প্রত্যেকের সঞ্চয় X, অর্থাৎ প্রথম ব্যক্তি বা দ্বিতীয় ব্যক্তি প্রত্যেকে সমান পরিমাণে সঞ্চয় করে। তো প্রথম ব্যক্তির আয় নির্ণয় করার শর্টকাট ট্রিকটা কি? যেমন এখানে ফর্মুলাটা হচ্ছে, আমরা 2 ব্যক্তির আয়ের অনুপাত A:B। তো এখানের মধ্যে এর যে অনুপাতে এর যে মানটা থাকবে, এই এর মানের সাথে আমরা এই সঞ্চয়টা গুণ করব।
এবং এইটার সাথে আমরা গুণ করব এখানের মধ্যে সি এবং ডি দিয়েছে অনুপাত, ডি মাইনাস সিটাকে, এটাকে আমরা দাগের উপরে লিখবো, অর্থাৎ দাগের উপরে আমাদের হবে এ ইন্টু এক্স, ব্র্যাকেটে হবে ডি মাইনাস সি, এবং এটাকে আমরা ডিভাইড করব এ ডি মাইনাস বিসি দিয়ে। এই ফর্মুলা ব্যবহার করে আমরা এই ধরনের প্রবলেমগুলো আমরা সলিউশন করব। কিন্তু তার চেয়েও আরও শর্টকাট নিয়ম আমার কাছে রয়েছে, ওই নিয়মটায় আমি তোমাদেরকে এই অঙ্কটা করিয়ে দেবো, যেখানে আমরা 2 লাইনে অঙ্কটা করতে পারবো। কী ধরনের? যেমন এ এবং বি এর বার্ষিক আয়ের অনুপাত বলেছে 4:3 এবং ব্যয়ের অনুপাত বলেছে 3:2। এখানে একটা জিনিস লক্ষ্য করো, 4:3 এর মধ্যে পার্থক্য কত? 4 এবং 3 এর পার্থক্য রয়েছে 1 ইউনিট। একই রকমভাবে 3:2 পার্থক্য কত? 1, মানে 1 ইউনিট। ঠিক আছে, 1 ইউনিট পার্থক্য রয়েছে, 1 ইউনিট পার্থক্য রয়েছে, মানে যদি বছরের শেষে প্রত্যেকে 6,000 টাকা সঞ্চয় করে, তার মানে 1 ইউনিট সমান সমান হবে এক্ষেত্রে 6,000। শুধুমাত্র এই অঙ্কটার ক্ষেত্রে যদি 1 ইউনিট পার্থক্য থাকে, তাহলে তাদের যে সঞ্চয়টা এটা 1 ইউনিটের সমান হবে। তাহলে 1 ইউনিটের সমান যদি 6,000 হয়, তাহলে এখানে বলেছে এর বার্ষিক আয় কত? তাহলে এর বার্ষিক আয়, যেমন এক্ষেত্রে এ এবং বি এর বার্ষিক আয়ের অনুপাত 4:3, তার মানে এর হচ্ছে 4 ইউনিট, বি এর হচ্ছে 3 ইউনিট। তো আমার এখানে যদি এর বার্ষিক আয় বের করতে বলে, তাহলে এর যত ইউনিট তত ইউনিটের মান আমরা বের করব। তাহলে এখানে যদি এর 4 ইউনিট হয়, 1 ইউনিটের সমান যদি 6,000 হয়, 4 ইউনিটের সমান হবে কত? 4 ইন্টু 6,000, তো 4 6 কত? 24,000। সেমভাবে যদি আমাকে বলতো বি এর আয় কত, তাহলে বি এর কত? 3 ইউনিট, তাহলে 3 ইউনিট দিয়ে 6,000কে গুণ করতাম, 3 6 18,000 টাকা। তাহলে আরও শর্টকাট মেথডে কিন্তু আমি এই ক্যালকুলেশন করে বের করতে পারবো। তাহলে 24,000, মানে অপশন বি হবে কারেক্ট আনসার। সেম 24,000 বের হবে তুমি যদি এই ফর্মুলার মধ্যে মানগুলো বসাও, তাহলেও তোমার 24,000 বের হবে। তাহলে যেই অঙ্কগুলো আমি তোমাদেরকে দেখালাম, এগুলোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আর লসাগু এবং গসাগু সংক্রান্ত বিষয় নিয়ে আরেকটা নিয়মের উপর পরীক্ষাতে অঙ্ক আসে, ওইটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং আমি আশা করছি যে নিয়মগুলো দেখাচ্ছি এগুলোর বাইরে তোমাদের কম্পিটিটিভ পরীক্ষাতে প্রশ্ন আসবে না, এই নিয়মগুলোর মধ্যেই থাকবে। তো লসাগু এবং গসাগুর অনুপাত, তো এখানে একটা ট্রিক রয়েছে, এটা মনে রাখার চেষ্টা করবে যে দুইটা সংখ্যার অনুপাত যদি x:y হয় এবং তাদের লসাগু যদি হয় l, আমরা কি জানি? দুইটা সংখ্যার অনুপাত জানি, দুইটা সংখ্যার লসাগু জানি। এবার প্রথমত এই দুইটা সংখ্যার গসাগু কিভাবে আমরা বের করব? পরীক্ষাতে আসতে পারে দুইটি সংখ্যার অনুপাত এত এবং তাদের লসাগু এত, তাদের গসাগু কত? গসাগু বের করবে কিভাবে? উপরে লিখবে তোমরা লসাগুটা, অর্থাৎ লসাগুটা উপরে লিখবে এবং নিচে যে দুইটা সংখ্যা ওই দুইটা সংখ্যার গুণফল দিয়ে এটাকে ভাগ করে দেবে। তার মানে উপরে লসাগু, নিচে যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে ওই দুইটা সংখ্যা নিচে আমরা কি করব? গুণ করে দেব, অনুপাতগুলোকে গুণ করে দেব, তাহলেই গসাগু বের হয়ে যাবে। এবার যদি বলে যে ছোট সংখ্যাটা বের করো, তাহলে যে গসাগুর মানটা বের হবে, গসাগুর মানটার সাথে ও যে দুটোর অনুপাত দেওয়া থাকবে পূর্ব পদটাকে আমরা গুণ করে দেব। ঠিক আছে? যদি বলে বড় সংখ্যাটি কত, তাহলে আমরা কি করব? এই গসাগুর সাথে আমরা এর মানটাকে গুণ করে দেব, তাহলে বড় সংখ্যাটা বের হয়ে যাবে। তাহলে এই ফর্মুলাগুলো তোমরা অবশ্যই শিখে নেবে। অর্থাৎ দুইটা সংখ্যার অনুপাত যদি দেওয়া থাকে এবং তাদের লসাগু যদি দেওয়া থাকে, প্রথমত গসাগু আমরা কিভাবে বের করব, তারপর ছোট সংখ্যাটা কিভাবে বের করব, বড় সংখ্যাটা কিভাবে বের করব, এই ফর্মুলাগুলো তোমরা শিখে নেবে। এবার চলো কোন ধরনের অঙ্ক পরীক্ষাতে আছে। যেমন দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু দেওয়া রয়েছে 180, তাহলে ছোট সংখ্যাটি কত? আমাদের এই প্রথম ফর্মুলাটা অ্যাপ্লাই করতে বলেছে। তাহলে আমরা যদি ছোট সংখ্যাটা বের করি, আমাদের গসাগুটা সবার আগে লাগবে। তাহলে আমার প্রথম কাজ হবে গসাগু বের করা। তো গসাগু বের করার নিয়মটা কি? গসাগু বের করার নিয়মটা হচ্ছে উপরে আমরা লসাগুটা লিখবো, যেমন লসাগুটা কত? 180, আর নিচে যে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে এই দুইটা সংখ্যার অনুপাতকে গুণ করব 3 × 4। এবার আমরা ভাগ করি 3 6 18, এবার 4 দিয়ে ভাগ করি 15। তাহলে 15 হচ্ছে আমার কি? 15টা হচ্ছে এসসিএফ, অর্থাৎ গসাগু। তো গসাগু বের হয়ে গেছে। এবার বলেছে ছোট সংখ্যাটা কত? তো 3:4 এর মধ্যে অনুপাতের মধ্যে যেটাকে ছোট দেখব সেটাই তো হবে ছোট, অনুপাতের মধ্যে যেটাকে বড় দেখব সেটাই হবে বড়। যদি বলে ছোট সংখ্যাটা কত, এবার ছোট সংখ্যার অনুপাতের মধ্যে কত রয়েছে? 3, এটাকে আমরা গুণ করে দেব কত দিয়ে? 15, 3 15 45। যদি বলি বড় সংখ্যাটা কত, তাহলে 4 × 15 =
60, তো ছোট সংখ্যাটা বের করতে বলেছে, তাহলে ছোট সংখ্যাটা কত হবে? 45 হবে। আশা করি বুঝতে পেরেছো। তো লসাগু গসাগু সংক্রান্ত বিষয়ও কিন্তু পরীক্ষাতে আসে। আর শুধুমাত্র এই পেজের মধ্যে আমি যেটা তোমাদের দেখিয়েছি, শুধুমাত্র এই ফর্মুলাগুলোকে এপ্লাই করে লসাগু গসাগু সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে পারবে। তো অনুপাত সমানুপাতের উপর এই সিলেক্টেড অঙ্কগুলোই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। শুধুমাত্র এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, এই ফর্মুলাগুলো প্র্যাকটিস করবে, তাহলে অনুপাত সমানুপাতের উপর অবশ্যই তোমরা পরীক্ষাতে আনসার করতে পারবে। তো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে অঙ্কের অন্য আরেকটা টপিক নিয়ে, এই ধরনের কিছু শর্টকাট নিয়ম দিয়ে, এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমার প্রত্যেকটা ক্লাস থেকে তোমরা এমন কিছু অঙ্ক শিখতে পারবে যেই অঙ্কগুলো অবশ্যই তোমাদের পরীক্ষাতে আসবে। হুবহু আসুক বা না আসুক, কিন্তু ওই অঙ্কের ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করে তোমরা পরীক্ষাতে আনসার করতে পারবে। তো দেখা হবে আগামী ক্লাসে অন্য কোনো একটা টপিক নিয়ে।